নয়াদিল্লির রাইসিনা হিলস, ভারতের ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু সাউথ ব্লক। ঘড়ির কাঁটা দুইটা ছুঁই ছুঁই। বাইরের পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এই বিশাল ভবনের একটি অতি গোপন কনফারেন্স রুমে চলছে এক রুদ্ধশ্বাস বৈঠক। জানালার ভারী মখমলের পর্দাগুলো টানা। কক্ষের মাঝখানে রাখা প্রকাণ্ড মেহগনি কাঠের টেবিলের ওপর ছড়ানো আছে দক্ষিণ এশিয়ার একটি বিশাল বিস্তারিত মানচিত্র। টেবিলের চারপাশে বসে আছেন দিল্লির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কয়েকজন নীতি নির্ধারক। তাদের চেহারায় ক্লান্তি নেই, বরং চোখে মুখে খেলা করছে এক অদ্ভুত অহংকারী ক্ষমতার দম্ভ। হঠাৎ একজন প্রবীণ নেতা, যার অঙ্গভঙ্গি ও কথায় হিন্দুত্ববাদী রাজনীতির কট্টর ছাপ স্পষ্ট, তার পকেট থেকে একটি লাল মার্কার পেন বের করলেন। তিনি ধীরে সুস্থে নিজের চেয়ার ছেড়ে উঠলেন এবং মানচিত্রের উপর ঝুঁকে পড়লেন। ঘরের নীরবতা ভেঙে মার্কারের খসখস শব্দ হতে লাগলো। আফগানিস্তানের বরফ ঢাকা হিন্দু অঙ্কুশ পর্বতমালা থেকে শুরু করে পূর্ব দিকের মিয়ানমারের সীমানা আর দক্ষিণে ভারত মহাসাগরের বুক চিরে শ্রীলঙ্কা পর্যন্ত একটি বিশাল বৃত্ত আঁকলেন তিনি। এই লাল বৃত্তের ভেতরে ঢুকে পড়ল পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। মার্কারের মুখটা সশব্দে বন্ধ করে তিনি সোজা হয়ে দাঁড়ালেন। একগাল আত্মতৃপ্তির হাসি হেসে ভারী গলায় বললেন, অখণ্ড ভারত, এটাই আমাদের ভিশন, এটাই আমাদের পরম আরাধ্য লক্ষ্য এবং আগামী এক দশকের নির্বাচনের সবচেয়ে বড় তুরুপের তাস। কক্ষটিতে উপস্থিত বাকিরাও মুগ্ধ হয়ে মাথা নাড়লেন, যেন এই লাল কালির বৃত্তটি আঁকার মাধ্যমে তারা একটি নতুন সাম্রাজ্যের অধিপতি হয়ে গেছেন। কিন্তু টেবিলের একদম শেষ প্রান্তে আধা অন্ধকারে বসে থাকা একজন ছায়ামূর্তির ঠোঁটের কোণে ফুটে উঠল এক শীতল তাচ্ছিল্যের হাসি। তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ নন, তিনি ভারতের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট। তিনি খুব ভালো করেই জানেন, এই লাল কালির দাগ কাগজের উপর টানা যতটা সহজ, বাস্তবতার জমিনে এই দাগ মেলানো ততটাই অসম্ভব। কারণ এই অখণ্ড ভারতের স্বপ্ন আর বাস্তবতার মাঝে হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল অকাট্য গাণিতিক সমীকরণ, যা মেলাতে গেলে দিল্লির এই ক্ষমতাবানদের জিওগ্রাফি আর ম্যাথসের দৌড় একেবারে নগ্ন হয়ে পড়বে। যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন, তাদের জন্য একটি ছোট্ট, খুব সাধারণ গাণিতিক কুইজ দেওয়া যাক। বর্তমান ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটির কাছাকাছি। এর মধ্যে সরকারি হিসাব ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে প্রায় 40 কোটি বা তার কাছাকাছি মুসলমান রয়েছেন। অন্যদিকে মানচিত্রের দাগ মুছে যদি পাকিস্তান আর বাংলাদেশকে এই অখণ্ড ভারতের ভেতর নিয়ে আসা হয়, তবে সেখানে পাকিস্তানের প্রায় 24 কোটি এবং বাংলাদেশের 17 কোটি, সব মিলিয়ে আরও প্রায় 45 কোটির মতো মুসলমান যুক্ত হবে। অর্থাৎ সব মিলিয়ে এই অখণ্ড ভূখণ্ডে মুসলমানদের সংখ্যা দাঁড়াবে প্রায় 85 কোটির কাছাকাছি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, দিল্লির এই নীতি নির্ধারণের মাস্টার প্ল্যানটা আসলে কি? যারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিভেদের রাজনীতি করেন, যারা নির্দিষ্ট একটি ধর্মাবলম্বীদের দেশ ছাড়া করার স্লোগান দিয়ে, অনুপ্রবেশকারী ট্যাগ দিয়ে ভোট ব্যাংকের বৈতরণী পার হতে চান, তারা কি এই 85 কোটি মানুষকে কি করবেন এটা ভেবেছেন? এদের কি জাহাজে করে আরব সাগরে ফেলে দেওয়া হবে, নাকি এলন মাস্কের স্পেসএক্সের সাথে কোনো গোপন চুক্তি হয়েছে যার মাধ্যমে রকেটে করে এই 85 কোটি মানুষকে সোজা মঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ভারত যখন আসলেই অখণ্ড ছিল, অর্থাৎ ব্রিটিশরা যখন এই উপমহাদেশ শাসন করত, তখন কি এই মানুষগুলো হাওয়ায় ভাসত? তখন তো সবাই মিলেই এই মাটিতে ছিল, সবাই মিলে এক হয়েই ব্রিটিশদের তাড়ানোর আন্দোলন করেছিল। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে মাস্টারদা, সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন পর্যন্ত প্রতিটি সংগ্রামে রক্ত দিয়েছে। কিন্তু মুশকিল হলো, ইতিহাস তো আর আজকাল পাঠ্য বইয়ে পড়া হয় না, ইতিহাস এখন পড়ানো হয় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে। আর সেই হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ড করা মেসেজে এই 85 কোটির হিসাব মেলানোর কোনো সিলেবাস নেই। সেখানে আছে শুধু বিদ্বেষ ছড়ানোর ফেক নিউজ আর মন গড়া গ্রুপ কথা। তাই এই সহজ গাণিতিক হিসাবগুলো তাদের মাথায় ঢোকে না। তারা বোঝে না, একটি ভূখণ্ডকে এক করতে হলে শুধু মাটি এক করলে হয় না, মানুষের মনকে এক করতে হয়। আর যারা মনের ভেতর বিভেদের দেয়াল তুলে রেখেছে, তারা কিভাবে মাটির দেয়াল ভাঙবে? একদিকে দিল্লির নেতারা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে অখণ্ড ভারতের দিবাস্বপ্ন ফেরি করে বেড়াচ্ছেন। তারা বলছেন, সব আমাদের, এক দেশ এক মানচিত্র, পাকিস্তান আমাদের হবে, বাংলাদেশ আমাদের হবে। আবার অন্যদিকে সেই একই নেতারা সুযোগ পেলেই মুসলমান তো বটেই, এমনকি বাংলাভাষী হিন্দু লোকজনকেও ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পৌঁছিন করার ধান্দায় মেতে উঠেছেন। গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ, তখন বিএসএফ এর পাহারায় জোর করে হতদরিদ্র মানুষদের কাঁটাতারের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। আসামে এনআরসি আর সিএএ এর নামে লাখো লাখ মানুষকে ডিটেনশন
ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পায়তারা চলছে। বিষয়টা রীতিমতো হাস্যকর এবং একই সাথে চরম হিপোক্রেসির চূড়ান্ত নিদর্শন। বলি, যদি আপনাদের স্বপ্ন অনুযায়ী গোটা উপমহাদেশ মিলে একটি অখণ্ড দেশ হবে, তাহলে আবার বাউন্ডারির উপরে ঠেলে দেওয়ার কি দরকার? নিজেদের একান্নবর্তী সংসারের লোক তাদের নিজেদের ঘরে রাখলেই তো হয়। নিজের ঘরের মানুষকে কি কেউ কাঁটাতারের ওপারে ঠেলে দেয়? এই দ্বৈত নীতি বা হিপোক্রেসি প্রমাণ করে যে অখণ্ড ভারত আসলে কোনো ভৌগোলিক ভিশন নয়, এটি হলো মানুষের আবেগ নিয়ে খেলার একটি নিখুঁত রাজনৈতিক স্ট্যান্ডবাজি। যারা মুখে এক ভূখণ্ডের কথা বলে আর বাস্তবে কাঁটাতারে রক্ত ঝরায়, যারা ফেলানির মতো নিরীহ কিশোরীর লাশ কাঁটাতারে ঝুলিয়ে রাখে, তাদের মুখে এই অখণ্ড ভারতের বুলি মানায় না। এটা আসলে ভূতের মুখে রাম নাম শুনলেও ভূত লজ্জায় পড়ে যাওয়ার মতো অবস্থা। সত্যিকারের অখণ্ড ভারতের ধারণাটি কিন্তু কোনো একটি নির্দিষ্ট ধর্মের আধিপত্য বা উগ্র জাতীয়তাবাদের উপর দাঁড়িয়েছিল না। প্রাচীনকাল থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্যন্ত এই উপমহাদেশের মূল শক্তি ছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। মৌর্য সাম্রাজ্য থেকে শুরু করে মুঘল আমল এবং পরবর্তীতে ব্রিটিশ ভারত, এই বিশাল ভূখণ্ডে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন সবাই মিলেমিশে এক অসাম্প্রদায়িক চেতনার উপর ভর করেই এই অঞ্চলকে সমৃদ্ধ করেছিল। ভারত সবসময় ছিল একটি মেল্টিং পট, যেখানে নানা ভাষা, নানা ধর্ম, নানা বর্ণের মানুষ এক সুতোয় কাঁথাচ্ছিল। কিন্তু আজকের দিনে যারা অখণ্ড ভারতের স্লোগান দিচ্ছেন, তারা আসলে কি করছেন? সমালোচকরা অত্যন্ত কড়া ভাষায় বলেন, এরা হলেন সাম্প্রদায়িক বিভাজনের কারবারি। এরা সকালে উঠে ঘৃণার চাষ করে, দুপুরে বিভেদের বীজ বোনে আর রাতে দাঙ্গার স্বপ্ন দেখে। যাদের রাজনৈতিক ক্যারিয়ার দাঁড়িয়ে আছে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করার ওপর, যারা গরুর মাংস খাওয়ার গুজবে নিরীহ মানুষকে পিটিয়ে মারে, তারা কোন মুখে সেই পুরনো ঐতিহ্যবাহী এবং বহুত্ববাদী অখণ্ড ভারতের বুলি আওড়ান। এটি তো একটি ভয়ঙ্কর প্যারাডক্স। যে অখণ্ড ভারতে 85 কোটি মুসলমানের সমান অধিকার থাকার কথা, যে অখণ্ড ভারতে দলিত ও সংখ্যালঘুদের মাথা উঁচু করে বাঁচার কথা, সেই ভারতকে এই বিভেদের কারবারিটা আদৌ মেনে নিতে পারবেন? উত্তরটা হলো কখনোই না। তারা আসলে অখণ্ড ভারত চায় না, তারা চায় একটি হিন্দুস্তান মডেলের আধিপত্যবাদী রাষ্ট্র, যেখানে বাকি সবাই থাকবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে। আর এই অবাস্তব স্বপ্নই দক্ষিণ এশিয়াকে দিন দিন এক ভয়ঙ্কর বারুদের স্তূপে পরিণত করছে। তাহলে এই পুরো নাটকটির উদ্দেশ্য কি? কেন বারবার এই অখণ্ড ভারতের ভূতকে বোতল থেকে বের করে আনা হয়? এর উত্তর লুকিয়ে আছে অর্থনীতির পাতা আর ব্যালট বাক্সে। খুব সহজ হিসাব, নির্বাচন। বর্তমান ভারতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো পাহাড়সম। আকাশ ছোঁয়া বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যস্ফীতি, কৃষকদের আত্মহত্যা, দারিদ্র্য এবং ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা। এইসব মূল প্রশ্ন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এর চেয়ে ভালো কোপিং মেকানিজম বা ডাইভার্সন ট্যাকটিক্স আর কি হতে পারে? অখণ্ড ভারত হলো সেই জাদুকরী বাঁশি, হ্যামলিনের বাঁশিওয়ালার সেই মোহময় সুর, যার শব্দ শুনে সাধারণ ভোটাররা নিজেদের পেটের ক্ষুধার কথা ভুলে গিয়ে, বেকারত্বের হতাশা ভুলে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো ভোট কেন্দ্রে ছুটে যায়। তারা ভাবে মোদি বা অমিত শাহরা হয়তো একদিন সত্যি সত্যি লাহোরে গিয়ে ভারতের পতাকা ওড়াবেন আর ঢাকায় গিয়ে রাম রাজত্ব কায়েম করবেন। এটি হলো ভোটের আগে পাবলিককে বোকা বানানোর জন্য গরম গরম জিলাপি ভাজার মতো একটা সস্তা ভাওতাবাজি। গরম জিলাপি দেখতে যেমন লোভনীয়, খেতে যেমন মিষ্টি, কিন্তু এর পুষ্টিগুণ যেমন শূন্য, অখণ্ড ভারতের এই প্রজেক্টও ঠিক তেমন। এর কোনো রাজনৈতিক, ভৌগোলিক বা অর্থনৈতিক ভিত্তি নেই। এটি কেবলই একটি পলিটিক্যাল ফ্যান্টাসি, যা বিক্রি করে ক্ষমতার সিংহাসন পোক্ত করা যায়। দিল্লি যখন এই অখণ্ড ভারতের দিবাস্বপ্নে বিভোর, তখন তাদের প্রতিবেশীরা কি ভাবছে? বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা কেউই দিল্লির এই দাদাগিরি আর আধিপত্যবাদী আচরণ ভালোভাবে নিচ্ছে না। বাংলাদেশ, যারা একসময় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত ছিল, তারাও এখন দিল্লির এই অহংকারী আচরণের কড়া জবাব দিচ্ছে। বাংলাদেশের মানুষ পরিষ্কার বুঝতে পেরেছে যে দিল্লির অখণ্ড ভারতের স্বপ্ন আসলে একটি নব্য সাম্রাজ্যবাদেরই রূপান্তর। আর তাই ঢাকা এখন নিজের প্রতিরক্ষা কৌশল নতুন করে সাজাচ্ছে। তারা চীন, তুরস্ক, এমনকি পাকিস্তানের সাথেও নতুন কৌশলগত সমীকরণ তৈরি করছে। নেপাল, মালদ্বীপের মতো দেশগুলো ভারতের প্রভাবলয় থেকে বেরিয়ে চীনের দিকে ঝুঁকছে। অর্থাৎ অখণ্ড ভারতের এই ফাঁকা বুলির কারণে ভারত বাস্তবে তার প্রতিবেশীদের আরো দূরে ঠেলে দিচ্ছে। তারা অখণ্ড ভারত গড়তে গিয়ে নিজেদের চারপাশে একটি শত্রুবেষ্টিত বলয় তৈরি করছে। এটি এমন এক ভূ রাজনৈতিক ভূমিকম্প, যার রিখটার স্কেলে মাত্রা মাপার ক্ষমতা হয়তো দিল্লির নীতি নির্ধারকদের নেই। এতক্ষণ চুপ করে থাকা সেই ছায়ামূর্তি, যিনি এতক্ষণ তাচ্ছিল্যের হাসি হাসছিলেন, তিনি এবার ধীরে ধীরে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তিনি কোনো রাজনীতিবিদ নন, তিনি ভারতের সর্বোচ্চ ইন্টেলিজেন্স এজেন্সির একজন সিনিয়র স্ট্র্যাটেজিস্ট। তিনি তার ল্যাপটপটা প্রজেক্টরের সাথে কানেক্ট করলেন। প্রজেক্টরের তীব্র আলোয় আলোকিত হলো ঘরের সামনের বিশাল পর্দা। প্রজেক্টরের পর্দায় ভেসে উঠল একটি সাধারণ গাণিতিক হিসাব। বর্তমান ভারতের মুসলিম জনসংখ্যা প্লাস পাকিস্তানের জনসংখ্যা প্লাস বাংলাদেশের জনসংখ্যা ইকুয়াল টু প্রায় 85 কোটি মুসলিম। দয়া করে আমাকে
আমাকে বুঝিয়ে দিন। ইন্টেলিজেন্স অফিসার টেবিলের অপর প্রান্তে বসে থাকা মোদি অমিত শাহদের আদলের নীতি নির্ধারকদের চোখের দিকে সরাসরি তাকালেন। এই 85 কোটি মানুষকে বাদ দিয়ে শুধুই বিভেদের রাজনীতির সম্বল করে আপনাদের এই অখণ্ড ভারত প্রজেক্ট ঠিক কিভাবে বাস্তবায়িত হবে? আপনাদের লজিস্টিক প্ল্যান কি? কোথায় রাখবেন এদের ভোটাধিকার দিলে আপনারা কি জীবনেও ক্ষমতায় আসতে পারবেন, নাকি পুরো দেশটাকে একটা বিশাল কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করবেন? কক্ষটিতে এক নিশ্চিদ্র পিনপতন নীরবতা নেমে এলো। কেউ কোনো কথা বলছে না। একটু আগে লাল মার্কার দিয়ে মানচিত্রের উপর দাগ টানা সেই প্রবীণ নেতার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তার হাত সামান্য কাঁপছে। আপনারা যা নিয়ে খেলছেন তা কোনো জিলাপি নয়। ছায়ামূর্তি ল্যাপটপটা বন্ধ করলেন। এটি একটি টাইম বোমা। আপনারা আগুন নিয়ে খেলছেন, আর এই আগুন যখন ছড়াবে তখন আপনাদের এই লাল মার্কারের দাগ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। শুধু মানচিত্র নয়, হয়তো আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। অখণ্ড ভারত গড়তে গিয়ে ভারত নিজেই হয়তো খণ্ডবিখণ্ড হয়ে যাবে। দিল্লির রাইসিনা হিলে হয়তো নীতি নির্ধারকরা তাদের এই মেগা সিরিয়ালের নতুন কোনো ডায়লগ লিখছেন। তারা হয়তো ভাবছেন তাদের এই প্রোপাগান্ডায় প্রতিবেশী রাষ্ট্রগুলো ভয় পেয়ে যাবে, কিন্তু তারা জানেন না ঢাকার শেরেবাংলা নগরে আজ আর কোনো পুতুল সরকার বসে নেই। অখণ্ড ভারতের এই হাস্যকর স্ক্রিপ্ট খুব শিগগিরই বক্স অফিসে সুপার ফ্লপ হতে যাচ্ছে। সাউথ ব্লক হয়তো ভাবছে তারা প্রোপাগান্ডা দিয়ে মগজ ধোলাই করে পার পেয়ে যাবে, কিন্তু যেদিন এই 85 কোটির ডেমোগ্রাফিক বাস্তবতা তাদের দরজায় কড়া নাড়বে, যেদিন প্রতিবেশীর পাল্টা প্রতিরোধ তাদের সীমানার অহংকারকে চূর্ণ করে দেবে, সেদিন তাদের কোনো জাদুকরী লজিক তাদের বাঁচাতে পারবে না। সাসপেন্স এখন তুঙ্গে। উগ্রবাদীদের এই ফ্যান্টাসি কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে তাদের নিজেদের মানচিত্রকেই টুকরো টুকরো করে দেবে, নাকি খুব শিগগিরই তাদের এই অখণ্ড ভারতের অলীক স্বপ্ন বুকে নিয়ে লেজ গুটিয়ে পালাতে হবে? ভূরাজনীতির এই দাবার বোর্ডে মরীচিকার পেছনে ছোট রাষ্ট্রগুলোই সবার আগে পতন বরণ করে, আর যারা বাস্তবতার মাটিতে পা রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, ইতিহাস কেবল তাদেরই মনে রাখে।